ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে শত শত লাশ, কেউ আবার গুরুতর আহত হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। চারদিকেই অ্যাম্বুলেন্সের ছোটাছুটি, আসছে আবার মুহূর্তের মাঝেই রোগী নিয়ে ছুটছে হসপিটালগুলোর দিকে। ওদিকে যেন চোখ মেলে তাকিয়ে থাকাটাও কষ্টসাধ্য ব্যাপার। চোখ মেলতেই সামনে পড়ছে কোনো না কোনো অর্ধপোড়া মানুষের ছটফট। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বেশ কিছু ইউনিট। চারপাশে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ ও আর্মিরা। সাধারণ মানুষদের কাউকেই যেতে দেওয়া হচ্ছে না ভেতরে। রাজের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। চারপাশ অবরুদ্ধ করার পর থেকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাকেও, কারণ এই মুহূর্তে শৃঙ্খলা রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মতো আরও হাজারো মানুষ চারপাশে ভিড় করে আছে তাদের প্রিয়জনদের সন্ধানে। সুযোগ দিলেও তারা এক প্রকার হামলে পড়ার মতোই প্রবেশ করে ভেতরে। এতে পরিস্থিতি স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বাইরে অপেক্ষা ও অস্থিরতার সময় অতিবাহিত হচ্ছে রাজের। তার পাশে অবস্থান করছে নিলয়। খবর পাওয়া মাত্রই ছুটে এসেছে সে। নিবিড় তুষার আসতে চাইলেও রাজ নিষেধ করে তাদের, কারণ এই মুহূর্তে পরিবারের নিরাপত্তাটাও গুরুত্বপূর্ণ। নয়তো রাজের অনুপস্থিতির সুযোগ নিতে পারে বিপ্লব। সময় যেন কাটছেই না রাজের, ভাবতেই অস্থির হয়ে উঠেছে ভেতর থেকে রুশান আবার কি খবর নিয়ে আসে। যদিও আরোহীর মার বেঁচে নেই তাতে নিশ্চিত রাজ, কারণ ভেতর থেকে শতকরা 20%-এর জীবিত বের হচ্ছে না। ভেতরে এই মুহূর্তে রুশানও অবস্থান করছে। এটাই রাজের এতক্ষণ অবধি ধৈর্য ধরে রাখার একমাত্র কারণ। তবুও পরিস্থিতি অনুমান করে মনে মনে বারবার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে চোখ বুজে নিচ্ছে রাজ। ভেতর থেকে সত্যিই দুঃসংবাদ আসলে আরোহীকে কিভাবে সামলাবে ভাবতেই বুকের ভেতরটা মৃদু কেঁপে উঠছে তার। মুহূর্তেই সামনে ভেসে উঠেছে রুশানের মুখ, এগিয়ে আসছে তার দিকেই। ক্ষণিকের জন্য গাড়ির সাথে হেলান দিয়ে থাকলেও রুশানকে দেখে সোজা হয়ে দাঁড়ায় সে। রুশানের দিকে নিক্ষিপ্ত হয়ে আছে তার কৌতূহলী দৃষ্টি। তার সামনে এসে দাঁড়ায় রুশান। রাজ অস্থির হয়ে আপডেট জানতে চাইলেই স্বাভাবিকভাবে তার কাঁধে সান্ত্বনা স্বরূপ হাত রাখে সে। তার নীরব ভাবভঙ্গি দেখেই উত্তরটা খুঁজে নিল রাজ। অতঃপর একটা ভারী শ্বাসে হাত মুষ্টিবদ্ধ করে নেয় শক্তপোক্তভাবে। এবার আরোহীকে কিভাবে সামলাবে সে। ওদিকে আরোহীকে ফরিদানটির কাছে নিয়ে আসা হয়েছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। রাজের নির্দেশে প্রধান এই সুবিলাস ভবনটির চারপাশে সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আপাতত নিবিড় ও তুষারের তত্ত্বাবধানে চারদিকে সতর্ক দৃষ্টি রাখা আছে। ফরিদানটির পাশেই বসে আছে আরোহী। নীরব রইলেও গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার। পাশ থেকে ফরিদানটি এক হাত মুছে দিল তা। অতঃপর আরোহীর এক হাত নিজে দুই হাতের মুঠোয় আবদ্ধ করে বলে, শোনো মা, জীবন বড়ই অদ্ভুত। যার ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন হয়, যার নিয়ন্ত্রণ কখনোই আমাদের হাতে থাকে না। কাজেই আমাদের উচিত সকল পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখা ও আল্লাহর উপর ভরসা রাখা। জন্ম মৃত্যু তার পক্ষ হতেই নির্ধারিত। জীবনে যাই ঘটে যাক না কেন, আমরা কখনোই তার সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ করতে পারি না। তবে তিনি চাইলে অবশ্যই তোমার মায়ের ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। আহত দৃষ্টিতে ফরিদানটির দিকে তাকায় আরোহী। কান্না পেলেও নিজেকে সামলে নিয়ে বলে, ইনশাল্লাহ আন্টি, তাই যেন হয়। বলেই না চাইতেও কেঁদে ফেলে সে। বিপরীতে তাকে কাছে টেনে নেয় ফরিদানটি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। নিজের সাথে মিশিয়ে মাথায় হাত বুলাতে থাকে মমতাময়ী স্পর্শে। অন্যদিকে বিপ্লবের গোপন ঘাঁটিতে যেন উৎসব লেগেছে আজ। বর্তমানে তার সকল লোকজন অবস্থান করছে শহরের বাইরে, যেন সে ইঁদুরের মতো গর্ত খুঁড়ে রেখেছে সকল স্থানে। এত বড় দেশে নিজেকে আত্মগোপনে রাখাটা তার কাছে কোনো ছেলে খেলার মতোই। যেমন এখনো ধাক্কা খেয়ে সে স্থান পরিবর্তন করছে মাত্র। আপাতত বন্দির সংখ্যা সীমিত হলেও সেখান থেকে বাছাই করা সবচেয়ে সুন্দরী মেয়েটাকে জোরপূর্বক তৈরি করা হচ্ছে রাতে বিপ্লবের কক্ষে পাঠানোর উদ্দেশ্যে। সেই সাথে সাজিয়ে রাখা হয়েছে বিদেশি উন্নত ব্র্যান্ডের বেশ কিছু মদের বোতল। খুশির এই রাত্রিটা উপভোগ করার সব রকম আয়োজনই সম্পন্ন। সোফায় বসে খবর দেখতে ব্যস্ত বিপ্লব। বেশিরভাগ চ্যানেলের হাইলাইটস এখন সেই হত্যাকাণ্ডকে ঘিরে, যা দিব্যি উপভোগ করে চলছে সে। এর মাঝেই তার পাশে এসে দাঁড়ায় একজন। বাইরের দিকটা সামলে নিয়ে লোকটা ভেতরে এসেছে মাত্র। বিপ্লবকে নিউজ চ্যানেলের মাঝে আটকে থাকতে দেখে বলে, খবরে যতটা দেখাচ্ছে বাস্তবিক ক্ষেত্রে হয়তো তার চেয়েও বেশি কিছু ঘটেছিল। লোকটার এমন রহস্যময় কথার বিপরীতে বিপ্লব গম্ভীর স্বরে বলে, যেমন
যেমন বিস্ফোরণের আগ মুহূর্তে সব ঠিকঠাক করে আমি যখন ভবন ছেড়ে বের হচ্ছিলাম তখন আরোহী ও তার মাকে ভেতরে প্রবেশ করতে দেখেছিলাম। বিপ্লব খবরের দিকে দৃষ্টি রেখে লোকটার কথা শুনলেও মুহূর্তেই দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে বলে, তখন জানাওনি কেন আমাকে? ক্ষমা করবেন, তবে ওই সময়টুকু ছিল না। বিপরীতে খানিকটা সময় নীরব রইল বিপ্লব। যদি সত্যিই আরোহীর মৃত্যু হয়ে থাকে তাহলে তার রাজকে খুব বেশি উন্মাদ করে তুলবে, আর ক্রোধ মানুষের সবচেয়ে বড় পরাজয়। ভাবতেই নিজের মাঝে দারুণ শব্দ উচ্চারণ করে মৃদু হাসে বিপ্লব। অতঃপর ফের তাকায় টিভির দিকে দেখে একাধিক রোগীর মাঝে একটা বাচ্চা ছেলেকেও গাড়িতে তোলা হচ্ছে। অর্ধপোড়া দেহ, তার গলা টেনে টেনে নিঃশ্বাসের সাথে ছটফট করছে ছেলেটা। রাত তখন 11:20। রুশানের সাহায্যে সেখান থেকে আরোহীর মায়ের লাশ বের করে নিয়ে আসে রাজ। রুশান পাশে থাকায় তাকে আইনি ঝামেলায় পোহাতে হয়নি খুব একটা। ইতিমধ্যে লাশটা নিয়ে আসা হয় সেই বাড়িটায় যেখানে কদিন আগে তৃষা আরোহীকে বন্দি করে রেখেছিল। এই মুহূর্তে আরোহীর মাকে ঢেকে রাখা হয়েছে একটা সাদা কাপড় দিয়ে। তার পাশে রাজ ও নীলয় দাঁড়িয়ে, তাদের পেছনে দাঁড়িয়ে আছে রাজের বেশ কিছু লোক। তবে এই মুহূর্তে খুব বেশি হতাশ মনে হচ্ছে রাজকে, যেন আরোহীর কোনো চাওয়া পূরণ করতে ব্যর্থ হলে তার এই মুখে হাসি ফোটা বারণ। আরোহীর বিষণ্ণতার দিনে তার মুখে হাসি ফুটবেই বা কি করে? এই মুহূর্তে আরোহীকে কি বলবে তা ভাবতেই মনটা বিষণ্ণ হয়ে উঠে দ্বিগুণ। তাকে এমন নিশ্চুপ দেখে পাশ থেকে নীলয় বলে, এখন কি করবি? লেট করলে তা লাশের জন্যই খারাপ হবে, কারণ লাশের অবস্থাটাও খুব একটা ভালো না। বিপরীতে একটা শ্বাস ছাড়া রাজ আহত চোখে নীলয়ের দিকে চেয়ে বলে, কি করব? আরোহীকে আমি কিভাবে সামলাবো বল? সে নিজেকেই দোষারোপ করবে এর জন্য। সেদিন তাদের পুনর্মিলনে তাকে কতটাই না হ্যাপি দেখেছিলাম, অথচ আজ বলেই নীরব হয়ে যায় রাজ। তাকে বুঝতে পেরে নীলয় ফের বলে, কিন্তু আরোহীর কাছ থেকে তো এটা গোপন রাখা যাবে না। বিপরীতে রাজ হালকা মাথা নেড়ে বলে, হ্যাঁ, তার কাছে এটা কঠিন হলেও সত্যকে অবশ্যই মেনে নিতে হবে, যাই ঘটে যাক। আন্টির শেষ বিদায়ের সময়টা থেকে আরোহীকে বঞ্চিত করতে চাই না, নয়তো এই আক্ষেপটাও তার মাঝে সারা জীবন থেকে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিবিড় ও তুষারকে সত্যটা জানায় রাজ। বলে ফরিদানটি ও আরোহীকে নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসতে। হয়তো তারা এখান অবধি পৌঁছাতেও সময় লাগবে না খানিকটা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তখন প্রায় 12টা ছুঁই। পরিবেশ এখন পুরোপুরি নীরব। এইদিকে মোটামুটি স্বাভাবিক রেখে কিছু সময়ের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে যায় নীলয়। একটা নীরব কক্ষে একাকী বসে আছে আকাশ। দেওয়ালের সাথে হেলান দিয়ে উপর করে রাখা হাঁটুতে এক হাতের ভার ছেড়ে এর মাঝেই দরজা খোলার শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই সেদিকে তাকায় সে। একজন গার্ড দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে নিলয়। সেই প্রশ্নের উত্তরের সন্ধানই মূলত এই মাঝরাতের আকাশের কাছে এসেছে সে। নিলয়কে দেখেই মাথা তুলে তাকায় আকাশ। নিলয় শান্ত স্বরে বলে, জেগে আছো এখনো? তোমার তো এখন বিশ্রাম নেওয়া উচিত ছিল। এতদিন দিক বেদিক ছুটে বেরিয়ে ক্লান্ত নিশ্চয়ই। বিপরীতে কোনো প্রতি উত্তর করলো না আকাশ। শান্ত স্বরে বলে, কেন এসেছো? কিছু তথ্য প্রয়োজন ছিল, যার সাথে অবনী জড়িত। বোনের কথা শুনতেই খানিকটা নড়েচড়ে বসলো আকাশ। সেই সাথে খানিকটা কৌতূহলী হয়ে বলে, কি হয়েছে অবনীর? নিখোঁজ, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। এবার আকাশ পুনরায় স্বাভাবিক হয়ে বলে, হয়তো বিপ্লব তাদের অন্য কোথাও সরিয়ে নিয়েছে। নিলয় ফের বলে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। যদি এমন কিছু একটাও হয় তবুও অবনীকে খুঁজে বের করা প্রয়োজন, নয়তো বিপ্লবের সাথে থাকলে তার জীবনও হুমকির মুখে। এবার খানিকটা নীরব রইল আকাশ। তার মনে পড়ে সেই সময়টার কথা। বিপ্লবের প্ল্যান বাস্তবায়নে অবনীর ইমোশনকে ব্যবহার করে নিলয়কে বন্দী করেছিল সে। যদিও অবনী নিজ ইচ্ছায় করেনি এমনটা, তবুও নিলয়ের কাছে তার একটাই পরিচয়, বিশ্বাসঘাতক। অথচ নিলয়ের মাঝে অবনীকে ঘিরে অস্থিরতা দেখে এখনো তার মাঝে স্পষ্ট অবনীর প্রতি ভালোবাসা অনুমান করা খুব একটা কঠিন নয়, যা বুঝতে পারে আকাশও। অতঃপর নিলয়ের দিকে চেয়ে বলে, তুমি যতই চতুর হও না কেন, ভালোবাসার ক্ষেত্রে তোমাকে বোকা বললেও ভুল হবে না। কারণ জীবনে বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করতে নেই। যেমন আমার কোনো প্রিয় মানুষও যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করত, আমি দ্বিতীয়বার তার মুখও দেখতে চাইতাম না। আর তুমি? আকাশ আর কিছু বলার আগেই নিলয় বলে উঠে, তুমি আর আমি ভিন্ন মস্তিষ্কের মানুষ, আমাদের চিন্তাধারাও কখনো এক নয়। নিলয়ের এমন কথায় থেমে যায় আকাশ। এখনো অবনীর প্রতি নিলয়ের অনুভূতির গভীরতা আন্দাজ করতে পেরেই প্রকাশ করে সেই সত্যটা, যার সন্ধানে নিলয় অবনীর সন্ধানে এভাবে ছুটে বেড়াচ্ছে। আকাশ একটা লম্বা শ্বাস ছেড়ে বলে, সত্যি বলতে ওই দিনের ঘটনায় আমি অবনীকে খুব একটা দোষ দিব না, কারণ ছোটবেলা থেকেই সে খুব আবেগপ্রবণ, পরিবারের প্রতি খুব দুর্বল বললেও ভুল হবে না। ছোটবেলায় কখনো আমাদের কিছু হলে সে কান্নাকাটি করে অস্থির হয়ে উঠত। সে বড় হলেও অনুভূতি পরিবর্তন হয়নি। পরিবারের প্রতি তার দুর্বলতার সুযোগ নিয়েই তাকে আমরা তোমাদের থেকে দূরে সরিয়ে নেই। অতঃপর বাবার মৃত্যুর সংবাদ পেতেই যেন অনেকটাই এলোমেলো হয়ে পড়ে সে। আর তোমাকে ফাঁদে ফেলার জন্য এই সুযোগটাই কাজে লাগানো হয়েছিল।
কিন্তু তোমাকে বন্দি করার পর থেকেই পুরোপুরি এলোমেলো হয়ে যায় অবনী। হয়তো কোনটা ঠিক আর কোনটা ভুল তাও সে নিশ্চিত করতে পারছিল না। তার সাথে যতবারই কথা হতো ততবারই সে কান্নাকাটি করে অনুরোধ করতো যেন তোমার কোনো ক্ষতি না করি। এক কথায় ওই ঘটনার পর সে পুরোপুরি এলোমেলো হয়ে যায়। সবটা শুনে একটা লম্বা শ্বাস ছাড়ে নিলয়, অতঃপর বলে অবনীকে কোথায় খুঁজে পাবো? বিপরীতে আকাশ স্বাভাবিকভাবে বলে বিপ্লব অবনীকে কোথাও রাখলে তুমি তাকে খুঁজে বের করতে পারবে না। এই মুহূর্তে আমিও এই ব্যাপারে অবগত নই, তবে তোমাকে এমন একজনের সন্ধান দিতে পারি যে তোমাকে অবনী অবধি নিয়ে যাবে। কে সে? জাফর, চেনো নিশ্চয়ই। তুমি ওই বাড়ি ছেড়ে আসার পর থেকে আমাদের অনুপস্থিতিতে পুরো তালুকদার বাড়ির দায়িত্ব থাকতো তার উপরই। এখন মা এবং অবনীকে কোথাও নিয়ে গেলেও সে কাজের দায়িত্বটাও জাফর পালন করবে এটা নিশ্চিত। তবে এই মুহূর্তে জাফরকে কোথায় পাবে তা আমার অজানা নয়। বলেই থামে আকাশ, অতঃপর ফের বলে তুমি সেখানে জাফরকে খুঁজে পেলেও তাকে জিজ্ঞাসাবাদ করবে না, কারণ সে মরে গেলেও মুখ খুলবে না, আর মুখ খুললেও সে কখনোই তোমাকে সঠিক তথ্য দেবে না। আকাশের কথা শুনে নিলয় খানিকটা ভ্রুকুচকে বলে তাহলে জাফরকে খুঁজে বের করে আমার লাভ কি? বিপরীতে আকাশ শান্তস্বরে বলে তাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো, আমিই তাকে জিজ্ঞাসাবাদ করব। আমি তাকে এনে দিলে তুমি আমাকে অবনীর সন্তান দিতে পারবে। বিপরীতে আকাশ তাকে নিশ্চয়তা দিতে বলে সেদিন আমি তোমাদের আলাদা করেছিলাম, তোমরা একে অপরকে ভালোবাসলে এখন আমি অবনীকে তোমার হাতে তুলে দিয়ে যাব। আমরা নিজেদের স্বার্থে অবনীর সাথে যে অন্যায়টুকু করেছিলাম, মৃত্যুর আগে অন্তত তার মুখে একটুখানি হাসি ফুটাতে পারলেও হয়তো অনুশোচনার মাত্রাটা একটু হলেও কমবে। মধ্যরাতে বাড়ির প্রধান গেটের সামনে এসে থামলো কয়েকটা গাড়ি, যার সামনের গাড়িতে বসা আরোহী ও ফরিদ আন্টি, নিবিড় ড্রাইভিং সিটে আর তুষার তার পাশেই। গাড়ির হর্নের শব্দে গেট খোলে দারোয়ান। গাড়ির ভেতর থেকে আরোহী লক্ষ্য করে এটা ওই বাড়ি যেখানে কদিন আগে আরোহীকে নিয়ে আসা হয়েছিল। তাকে আবারও এই বাড়িটায় নিয়ে আসার কারণ খানিকটা আন্দাজ করতে পারলেও নিশ্চিত নয় সে, কারণ এই ব্যাপারে এখন অবধি কিছুই বলা হয়নি তাকে। সে আপাতত শুধু এতটুকুই জানে রাজ বলেছে তাই নিয়ে আসা হয়েছে তাকে। তবে এটা যে তার মা সম্পর্কিত বিষয় তা আন্দাজ করা খুব একটা কঠিন নয়, কিন্তু এই মুহূর্তে তার মা কি অবস্থায় আছে তা সম্পূর্ণই অজানা। নিবিড়, তুষার কিংবা ফরিদ আন্টি কারো মুখেই কোনো হাসির ছাপ নেই। তারা নিজেদের স্বাভাবিক রাখতে চাইলেও তাদের চেহারায় ফুটে আছে লুকোনো বিষণ্ণতার ছাপ, অর্থাৎ তারা নিজেদের বিষণ্ণতাকে আড়াল করে রাখতে চাইলেও ব্যর্থ হচ্ছে তাতে। যা লক্ষ্য করতেই বুকের ভেতর ধুকধুক শব্দটা কেবল বেরিয়ে চলেছে ক্রমশ। পাশ থেকে ফরিদ আন্টি ধরে আছে তাকে। এই স্পর্শ স্বাভাবিক নয়, অনেকটাই অন্যরকম, যেন সবকিছু প্রয়োজনের চেয়েও আজ একটু বেশি মনে হচ্ছে তার কাছে, যা হয়তো খুব খারাপ কিছুর পূর্বাভাস। তার মানে মা আর নেই। ভাবতেই দু চোখ বুজে নেয় আরোহী, শক্ত করে চেপে ধরে ফরিদ আন্টির হাত, যা লক্ষ্য করে ফরিদ আন্টি অপর হাত আরোহী সেই হাতের উপর রাখেন সান্ত্বনা স্বরূপ। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করে চারপাশে লোক থাকা সত্ত্বেও নীরবতা বিরাজমান। ফরিদ আন্টির সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায় আরোহী। এর মাঝেই দেখতে পায় সদর দরজা দিয়ে বেরিয়ে আসে রাজ। মুহূর্তেই যেন বুকের ভেতর ধুকধুক করা অনুভূতিটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তার। রাজের দিকে তাকায় প্রশ্নবোধক দৃষ্টিতে। বিপরীতে রাজের দৃষ্টি যেন মিশে আছে একরাশ হতাশা, যার মানে বুঝতে একটা সময় লাগেনি আরোহীর। ধীর পায়ে এগিয়ে যায় রাজের সামনে, কান্না জড়ানো দৃষ্টিতে কাঁপা কাঁপা স্বরে বলে আম্মু আর বেঁচে নেই তাই না? উত্তরটা জানা থাকলেও কেন জানি বলতে সাহস পাচ্ছে না রাজ। গলা ধরে আসছে তার। মাথা তুলে পেছনে তাকা ফরিদ আন্টির দিকে তাকায় নীরবে। বিপরীতে হু হু করে কেঁদে উঠে আরোহী। মুহূর্তেই ছুটে যায় ভেতরের দিকে। রাজের বাহুতে খানিকটা ধাক্কা লাগলেও একইভাবে দাঁড়িয়ে রইল সে। অতঃপর দ্রুত পায়ে সেও ভেতরে প্রবেশ করে আরোহীর পেছন পেছন। সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে একটি নিথর দেহ, যার সামনে এসে দাঁড়ায় আরোহী। রাজের সাথে তার কাছে ছুটে আসে ফরিদ আন্টিও। মায়ের লাশের দিকে চেয়ে পরপর শ্বাসে কান্নার গতি খানিকটা থামিয়ে নেয় আরোহী। কাঁপতে থাকা হাতটি বাড়ায় মায়ের মুখ ঢেকে রাখা সেই কাপড়ের অংশটুকুর দিকে। বাধা দিতে চেয়েও নিজেকে থামিয়ে নেয় রাজ, কারণ আরোহীর অবশ্যই অধিকার আছে মাকে শেষবারের মতো দেখার, যদিও সময়টা তার জন্য কঠিন। কাঁপা কাঁপা হাতে মায়ের মুখ থেকে কাপড়টা সরাতেই চিৎকার করে কেঁদে উঠে আরোহী। মুহূর্তেই পাশ থেকে তাকে শক্ত করে ধরে নেয় ফরিদ আন্টি, চেষ্টা করে আরোহীকে সামলানোর। কিন্তু চোখের সামনে মায়ের লাশ রেখে নিজেকে সামলে রাখতে কতজনই বা পারেনি আরোহীও। অজরে কাঁদছে সে। মাকে এত বছর পর খুঁজে পেয়েছিল সে, নিজের সাথে রাখতে পারেনি কয়েকটা দিনও। পুরো জীবন অত্যাচারিত হয়ে কাটানো মাকে কয়েকটা দিনের জন্য দেখাতে পারেনি সুখের মুখ। আরোহীর দৃষ্টিতে সব দোষ তার। সেই সন্ধ্যায় মাকে নিয়ে বের না হলে হয়তো এমন কিছুই ঘটতো না। পাশ থেকে ফরিদ আন্টিও তাকে বারবার বুঝাতে ব্যস্ত আরোহীর কোনো দোষ নেই এতে, তিনি কেবলই জালিমদের হামলায় নিহত হয়েছে। তার ভাগ্যেই এমন মৃত্যুর লেখা ছিল হয়তো। এভাবেই অতিবাহিত হয়ে যায় বেশ কিছু সময়। এতক্ষণ মাকে জড়িয়ে ধরে কাঁদলেও মাথা তুলে দাঁড়ায় আরোহী। করুণ দৃষ্টিতে তাকায় রাজের দিকে। কাতর স্বরে বলে আজ আমার আম্মুর এই অভিশপ্ত জীবনের সমাপ্তি হয়েছে।
তাই না? বলেই খানিকটা থামলো আরোহী। বিপরীতে নীরব রইল রাজ। আরোহী মায়ের দিকে চেয়ে ফের কাঁদতে কাঁদতে বলে, অন্যায়কে কখনো সমর্থন করতো না দেখে আমার বাবার হাতেও অত্যাচারিত হতো আমার আম্মু। বাবার মৃত্যুর পরও তাকে জালিমদের কারাগারে অত্যাচারিত হয়ে পড়ে থাকতে হয়েছিল বছরের পর বছর। তবুও তাদের কাছে কখনো মাথা নত করেননি তিনি। আজ তারাই আমার আম্মুর জীবনটা পুরোপুরি কেড়ে নিয়ে এই অভিশপ্ত জীবন থেকে তাকে মুক্ত করে দিয়েছে পুরোপুরি। বলেই মাথা তুলে ফের রাজের দিকে তাকায় আরোহী। অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়েছে নিচে। কাঁদতে কাঁদতে ফের প্রশ্ন ছুড়ে, আমার আম্মু শহীদ হয়েছে তাই না? আজ আমি একজন শহীদের মেয়ে তাই না? নিজেকে পাথর করে আর দাঁড়িয়ে থাকতে পারেনি রাজ। কয়েক পা এগিয়ে এক হাতে আরোহীকে টেনে নেয় নিজের কাছে, অপর হাতে মুছে নেয় নিজের চোখের কোলে জমা অশ্রুকণা। তার বুকে মাথা ঠেকিয়ে আরোহী ফের কাঁদতে কাঁদতে বলে, আমার আব্বু জালিম হলেও আমার আম্মু শহীদ তাই না? পুরো কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। নীরবে অশ্রু গড়ায় সবার চোখ দিয়ে। অশ্রু মুছে নেয় ফরিদানকেও। নিবিড় ও তুষার একটা ভারী শ্বাসে দৃষ্টি বোলায় আশেপাশে। হয়তো নিজেদের শান্ত রাখার চেষ্টা করছে তারাও। আরোহী একইভাবে রাজের বুকে অশ্রু মিশিয়ে ফের প্রশ্ন ছুড়ে, আজ আমার কান্না করা উচিত নয় তাই না? বলেই থামে আরোহী। খানিকটা সময় নিয়ে ফের বলে, আমার আজ মনোবল শক্ত রাখা উচিত তাই না? বলেও একইভাবে কাঁদছে আরোহী। বিপরীতে আরোহীর মাথায় হাত রেখে একটা ভারী শ্বাসে দু চোখ বুজে নেয় রাজ। অজরে চোখের জল ফেলে আরোহী ফের বলে, আমার তো আজ গর্ব করা উচিত তাই না? জালিমদের হাতে শহীদ হয়েছে অপরাজিতা আম্মু। নিজের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছেন আজ। হ্যাঁ, সত্যিই আজ তিনি চিরতরে মুক্তি পেয়েছেন তার এই অভিশপ্ত জীবন থেকে।